নমস্কার বন্ধুরা, কাকলি কি দুনিয়া চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি এখন একটু ভালো আছি। বন্ধুরা, তোমরা তো সকলেই জানো যে আমার চ্যানেলের মধ্যে আমি সব ধরনের গল্পই তোমাদেরকে পড়ে শোনাই। তার মধ্যে বেশিরভাগটাই থাকে ভূতের গল্প, কিছু থাকে রহস্য রোমাঞ্চকর গল্প, আর কিছু থাকে হাসির গল্প। বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার, যে তোমরা পড়ে শুনে বলবে, আমার গল্প শুনে বলবে যে তোমাদের কীরকম গল্প পছন্দ লাগে। ঠিক আছে? আমি সেই ধরনের গল্পই তোমাদেরকে আমি পড়ে শোনাবো। ঠিক আছে বন্ধুরা? আজকে আমি যথাযথই একটা ভূতের গল্পই পড়ে শোনাচ্ছি। ঠিক আছে? আজকের গল্পের নাম অশরীরী নিবাসীর কাহিনী। লেখিকা মীরা বালাসুব্রমণিয়াম। তাহলে বন্ধুরা, গল্পটা পড়ে শোনাচ্ছি। চায়ের পেয়ালায় চুমুক দিয়ে ছোট মামা বললেন, বুঝলি বুলি, আমেদাবাদীদের রক্তে রক্তে ব্যবসা, সব কিছু নিয়েই ব্যবসা ফাঁদে ওরা, এমনকি ভূত নিয়েও। ভূত নিয়ে ব্যবসা? সে আবার কি? অবাক হয়ে প্রশ্ন করি আমি। কেন, তোদের আমি রমেশ মাডিয়ার গল্পটি বলিনি? কই না তো। তাহলে শোন, কিন্তু তার আগে আরও এক কাপ চা নিয়ে আয় দেখি। রান্নাঘর থেকে মার গলা শোনা গেল। একটু অপেক্ষা কর বীরু, আমার রান্না হয়ে এলো বলে, তারপর আমিও গিয়ে শুনবো তোর গল্পটে। চা আনছি। আমেদাবাদ থেকে কি একটা কাজে ছোট মামা এসেছেন কলকাতায়। রাত্রে আমাদের বাড়িতে খাবেন। আমরাও যথারীতি ওকে ঘিরে ধরেছি গল্প শুনবো বলে। বাবাও শুদ্ধ। খানিক বাদে মাও এসে যোগ দিলেন। আরেক পেয়ালা চা ছোট মামার হাতে দিয়ে বললেন, এবার আরম্ভ কর। শীতের রাত, অনেক দিন বাদে হঠাৎ লোডশেডিং হয়েছে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। যে ঘরে আমরা বসেছি সেখানে একটা লণ্ঠন টিমটিম করে জ্বলছে। আমার ছোট ভাই পিন্টু আবার একটু ভয় কাতুরে, ও আমার গা ঘেঁষেই বসল। ছোট মামা গল্পটা শুরু করলেন। রমেশ মাডিয়া বেশ বড় ঘরের ছেলে। ওর বাবার কাপড়ের হোলসেল ব্যবসা ছিল। উনি মারা যাওয়ার পর পৈতৃক ব্যবসা রমেশ আর তার দুই ভাইয়ের মধ্যে ভাগ হয়েছে। কিন্তু পৈতৃক ব্যবসা ছাড়াও প্রত্যেক ভাই নিজেরা অন্য কোনো ব্যবসা করত। রমেশও করত। ভাইয়ের মধ্যে ও সবচেয়ে চালাক চতুর, ব্যবসা বুদ্ধিও প্রচুর। তবে একটা দোষ ছিল ওর, কোনো ব্যবসায় একটানা বেশি দিন করতে ভালো লাগতো না ওর। যথেষ্ট লাভ হওয়া সত্ত্বেও কিছুদিন যদি স্ন্যাক্স বার চালালো, তো তারপর খুলে বসলো ভিডিও ক্যাসেট ভাড়া দেবার ব্যবসা। কিছুদিন পর সেটা গুটিয়ে হয়তো খুলে বসলো একটা টাইপিং শেখানোর স্কুল। একদিন এসে রমেশ বলল, বীরু ভাই, টাইপিং স্কুলের ব্যবসা আমার বার ভালো লাগছে না, নতুন একটা কিছু করব ভাবছি। বললাম, বেশ তো, তবে নতুন ব্যবসার উদ্বোধনের নেমন্তন্নটা পাই যেন। বুঝলি বুলি, রমেশ যে কোনো ব্যবসা শুরু করার আগে ঘটা পটা করে পুজো করবে, আত্মীয় বন্ধুদের নেমন্তন্ন করে হয় কোল্ড ড্রিঙ্কস কিংবা আইসক্রিম খাওয়াবে। রমেশের সঙ্গে পরিচয় হবার পর ওর তিনটে ব্যবসার উদ্বোধন অনুষ্ঠানে আইসক্রিম খেয়ে এসেছি। এর কয়েকদিন পর হঠাৎ বেলা 4টে নাগাদ রমেশের ফোন এলো। বীরু ভাই, তৈরি থেকো, আধ ঘন্টার ভেতর তোমাকে নিতে আসছি। হাতে তখন তেমন কিছু কাজ ছিল না, তাই রমেশ আসতেই রওনা হলাম ওর স্কুটারের পিছনে বসে। নতুন কেনা স্কুটার, শোঁ শোঁ করে ছুটে চলল। আমার আবার এভাবে স্কুটারের পিছনে বসে যেতে বেশ অস্বস্তি হয়। শক্ত করে রমেশের কোমর জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছি আমরা?
আমি একটা বাড়ি কিনেছি, সেটা দেখাতে চাই তোমাকে। স্কুটার ততক্ষণে পুরনো শহরের দিকে বাঁক নিয়েছে। আমি অবাক হয়ে বললাম, সবাই আজকাল বাড়ি কিনে সবরমতী নদীর ওপারে নতুন শহরে, আর তুমি বাড়ি কিনলেই পুরনো ঘিঞ্জি এলাকায়। বাস করার জন্য বাড়ি কিনেছি নাকি? কিনেছি ব্যবসার জন্য। তাছাড়া ও জায়গাটা ঘিঞ্জি নয় মোটেই, দেখলেই বুঝতে পারবে। গোটা কয়েক আঁকাবাঁকা রাস্তা পার হয়ে একটা সরু গলিতে পৌঁছালাম আমরা। লোকজন প্রায় নেই যে সেখানে। গলির দুধারের বাড়িগুলো জরাজীর্ণ, মনে হয় এক্ষুনি ভেঙে পড়বে। আরও একটু এগিয়ে যেতেই পেলাম আমেদাবাদের বিখ্যাত সিঁড়ি কুয়ো, দাদা হারিনি ভাঁও। কয়েকশো বছরের পুরনো ওই সিঁড়ি কুয়োর দেওয়ালে নানা কারুকার্য। অনেক বিদেশি ট্যুরিস্ট আসে দেখতে। সিঁড়ি কুয়ো ছাড়িয়ে আরও খানিকটা গিয়ে স্কুটার থামালো রমেশ। বলল, এসে গেছি আমরা। অবাক হয়ে দেখলাম ডান দিকে আঙিনাওয়ালা বেশ বড় একটা বাড়ি, অতি জরাজীর্ণ। দেওয়ালের পলেস্তারা খসে ইট বার হয়ে গেছে। ছাতের কার্নিশ ভেঙে পড়েছে জায়গায় জায়গায়। আঙিনায় ঢুকলাম আমরা। সামনের বারান্দার কাঠের থামগুলো পোড়ো পোড়ো। বাড়ির মেন দরজাটা মোটা কাঠের, কিছু কারুকার্য করা। একটু ধাক্কা দিতে ক্যাঁচ করে খুলে গেল, আর সঙ্গে সঙ্গে নাকে এলো চামচিকের গন্ধ। আমি রমেশকে বললাম, এ বাড়িতে কি বিজনেস করবে তুমি? দেখে তো এটাকে ভূতের বাড়ি বলে মনে হচ্ছে। রমেশ উল্লসিত হয়ে স্বরে বলল, মনে হচ্ছে তো, সেই জন্যই তো কিনছি। বুঝতে পারলাম না ব্যাপারটা। বলছি শোনো, মাস দুয়েক আগে রিডার্স ডাইজেস্ট পত্রিকায় একটা লেখা পড়েছিলাম ইংল্যান্ডের হানাবাড়িগুলোর ওপর। তাতে বলা হয়েছে যে ইউরোপিয়ান ও আমেরিকান ট্যুরিস্টদের আজকাল পুরনো গির্জা, প্রাসাদ বা দুর্গ একঘেয়ে লাগছে। ওরা চাইছে নতুন কিছু, নতুন উত্তেজনা। তাই দলে দলে লাইন লাগাচ্ছে পুরনো ভুতুড়ে বাড়ি দেখতে আর একটা ভৌতিক অভিজ্ঞতা সঞ্চয় করতে। তা আমি ভাবছি আমাদের দেশেও না কেন, দেশি বিদেশি ট্যুরিস্টদের একটা ভৌতিক অভিজ্ঞতা ব্যবস্থা করি। বিনে পয়সায় নয়, অবশ্যই টিকিট কিনে ঢুকতে হবে। একটু সন্দেহমাখা স্বরে বললাম, রমেশ, বিলেত আমেরিকার লোকেরা হয় হুজুগে, ভূত নিয়ে নাচানাচি করতে পারে ওরা, কিন্তু আমাদের দেশের লোকেরা তো সেরকম নয়। পয়সা খরচ করে টিকিট কিনে ভূত দেখতে তো নাও আসতে পারে। ঠিকমতো বিজ্ঞাপন দিতে পারলে কেন আসবে না? ইংরেজ আমেরিকানরা আসছে এটা শুনলেই এই শহরের হঠাৎ বড়লোক হওয়ার দল পিলপিল করে আসবে। তাছাড়া আজকাল ইন্টারন্যাশনাল ট্যুরিজমের উপর জোর দিচ্ছে সবাই, বিদেশিরা তো আসবেই। কিন্তু ভৌতিক অভিজ্ঞতাটা হবে কি করে? বাড়িতে কি সত্যি সত্যি ভূত আছে? দেখো বীরু ভাই, ওইসব ভূতে টুতে আমি বিশ্বাস করি না। তবে ভৌতিক অভিজ্ঞতা দেওয়া এমন কিছু কঠিন কাজ নয়। বাড়িটা তো তুমি দেখলে, জনা কয়েক অ্যাসিস্ট্যান্ট, একটা টেপ রেকর্ডার, খান কয়েক টেপ, গোটা কয়েক টুনি বাল্ব আর একটা কঙ্কাল জোগাড় করলেই তো যথেষ্ট। দিন দশেকের মধ্যেই সব ব্যবস্থা করে ফেলবো আমি। কিন্তু তোমার অ্যাসিস্ট্যান্টরা যদি ব্যাপারটা পাবলিকের কাছে ফাঁস করে দেয়? তা করবে না ওরা। ওদের বেতন ছাড়াও টিকিট সেলের ওপর কমিশন দেবো যে। ঠিক 12 দিন পর রমেশ মাডিয়ার ফোন এলো আমার কাছে। বীরু ভাই, আমার অশরীরী নিবাসের তৈরি হয়ে গেছে। কাল উদ্বোধনী অনুষ্ঠান আছে। গণেশ পুজো হবে সন্ধে 6:30টায়। অশরীরী নিবাসের দরজা দর্শকদের জন্য খোলা হবে রাত 8টায়। একজন উপমন্ত্রী আসবেন ফিতে কাটতে। এসো কিন্তু, বড্ড ব্যস্ত আছি তো,
তাই নিজে নিজে যেতে পারলাম না তোমার কাছে। বললাম, ভূতের বাড়ির উদ্বোধন করছো গণেশ পূজা করে? লোকমুখে খবর পেলেও চলে যেতাম ঠিক, আসবো তো নিশ্চয়ই। পরদিন সকালে খবরের কাগজ খুলতেই বড় বড় হরফে লেখা বিজ্ঞাপন চোখে পড়ল। ভূতের সঙ্গে মোলাকাত করতে চান? তাহলে আসুন অশরীরী নিবাসে, রাত 8টা থেকে 10:30, টিকিট মাথা পিছু 10 টাকা। এরপর অশরীরী নিবাসের ঠিকানা ও পৌঁছবার হদিশ। অফিসে সেদিন কাজের উপলক্ষে 2-4 জনের সঙ্গে দেখা হয়েছিল। শুনলাম সবাই বিজ্ঞাপনটা দেখেছে। সবার মনেই এক প্রশ্ন, ব্যাপারখানা কি? সবাই ভাবছে একবার গিয়ে দেখতে হবে। শেষ মুহূর্তে একটা কাজ পড়ে যাওয়ায় আমার যেতে একটু দেরি হয়ে গিয়েছিল। একখানা অটোরিকশা নিয়ে সেখানে যখন পৌঁছালাম তখন প্রায় 7:30। দেখলাম আঙিনায় বেশ কখানা স্কুটার, সাইকেল ও খান পাঁচেক মোটর গাড়ি। তার মধ্যে একখানায় সরকারি লেবেল আটা। মনে হলো মন্ত্রীমশাই এসে গেছেন, কারণ আশেপাশে জনাতিনেক বন্দুকধারী গার্ড ঘোরাফেরা করছে। গেটের কাছেই পরপর 2খানা তাঁবু গাড়া। একটা তাঁবুতে পুজো হয়েছে, অন্য তাঁবুতে টিকিট কাউন্টার। গণেশকে একটা নমস্কার ঠুকে বেরিয়ে আসতেই একজন কেশর পেস্তা আইসক্রিমের কাপ ধরিয়ে হাতে দিল। চারিদিকে চেয়ে দেখলাম প্রায় সবার হাতেই আইসক্রিমের কাপ। রমেশের বন্দোবস্ত বেশ ভালোই। বলতে ভুলে গেছি একটা কথা, 2টো তাঁবুতে ইলেকট্রিকের টেম্পোরারি কানেকশন ছিল, কিন্তু অশরীরী নিবাস একদম ঘুটঘুটে অন্ধকার। একটু দূরে দাঁড়িয়ে রমেশ একজন বেটে মোটা লোকের সঙ্গে কথা বলছিল। সঙ্গের লেজুর ও বন্দুকধারী গার্ডদের দেখে বুঝলাম ইনি উপমন্ত্রী। আমি কাছে যেতেই রমেশ বলে উঠল, যাক, শেষ পর্যন্ত আসতে পারলে তাহলে। বীরু ভাই, ইনি আমাদের নগর পরিকল্পনার উপমন্ত্রী গিরিশ পটেল। মন্ত্রীমশাই একটু উসখুস করে বললেন, রমেশ ভাই, কত দেরি? রমেশ ওর রেডিয়াম ডায়ালওয়ালা হাত ঘড়ি দেখে বলল, আর ঠিক 10 মিনিট স্যার। পুরুত মশাই বলেছেন ঠিক 8টায় সবচেয়ে শুভ মুহূর্ত। তারপর সমবেত জনতার দিকে তাকিয়ে রমেশ বলল, 10 মিনিট পর ফিতে কাটা হবে। এরপর 10-10 জনের এক একটা দলকে ভেতরে নিয়ে যাবে আমাদের গাইড। তবে আপনারা সঙ্গে কোনো আলো রাখবেন না, টর্চ থাকলে কাউন্টারে জমা দেবেন। টিকিট কেটে নিন সবাই। আর হ্যাঁ, প্রথম দলে থাকবেন মন্ত্রীমশাই, তার সেক্রেটারি আর গার্ডরা। তারপর আমার দিকে ফিরে বলল, আর থাকবে আমার বিশিষ্ট বন্ধু এবং উৎসাহদাতা বীরু ভাই। বুঝলি বুলি, বেশ হাসি পেল আমার। আমি আবার ওকে উৎসাহ দিলাম কবে? তবে ভূমিকা যখন একটা দিয়েছে তখন তো তা পালন করতেই হবে। তাই গম্ভীর মুখে এদিক ওদিকে তাকাতে লাগলাম, যেন দুনিয়ার সবাইকে উৎসাহ দেবার জন্য তৈরি হয়ে আছি। টিকিট কাটার জন্য হুড়োহুড়ি পড়ে গেল। রমেশ কিন্তু আমাকে টিকিট কাউন্টারে যেতে দিল না। বলল, তুমি আমার গেস্ট, তুমি আবার টিকিট কাটবে কি? 8টা বাজতেই মন্ত্রীসহ সবাই তাঁবুর আলোর সীমানা ছাড়িয়ে অশরীরী নিবাসে অন্ধকারে এসে দাঁড়ালাম। গাইডের হাতে টর্চ, ওটা জ্বালালে দেখলাম পোড়ো পোড়ো 2টি থামের কাঠের থামে বাঁধা একটা লাল ফিতে। রমেশ একটা ছোট কাঁচি মন্ত্রীমশাইকে দিল, আর উনিও খচ করে ফিতেটা কেটে দিলেন। তখনই শোনা গেল তীক্ষ্ণ শীষের মতো একটা আওয়াজ। অশরীরী নিবাসের দরজাটাও আপনা থেকে ক্যাঁচ করে খুলে গেল। একটা দমকা ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগলো। নাকে এলো বাদুড় আর চামচিকের গন্ধ। যদিও জানতাম সমস্ত ব্যাপারটাই সাজানো।
ভেতরে থাকা রমেশের কোনো সহকারী হয়তো শীষ দিয়েছে ও দরজা খুলে দিয়েছে, তবুও গাটা না কেমন ছমছম করে উঠল। এই সময় উপমন্ত্রী হঠাৎ বলে বসলেন, রমেশ ভাই, একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, ভুলে গিয়েছিলাম, আমাকে তো এক্ষুনি যেতে হচ্ছে। কিন্তু আপনার ভৌতিক অভিজ্ঞতা আরেকদিন হবেক্ষণ বলেই সাঙ্গপাঙ্গদের নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন মন্ত্রীমশাই। অন্যদের কান বাঁচিয়ে রমেশ আমাকে ফিসফিস করে বলল, মন্ত্রীমশাই ভয় পেয়েছেন, বুঝলে তো? এরপর আমাকে নিয়ে 10 জন দর্শকের একটা দল তৈরি হলো। গাইডকে সঙ্গে নিয়ে আমরা অশরীরী নিবাসে ঢুকলাম। বলা বাহুল্য, দর্শকদের কারোর হাতেই কোনো টর্চ ছিল না। গাইডের হাতে একটা টর্চ আছে বটে, তবে আলো মোটেই জোরালো নয়। ভেতরে ঢুকেই গাইডটি গম্ভীর গলায় বলল, এই বাড়িটা ছিল সুলতান মাহমুদ বেগরার দরবারের একটা বড় ওমরাহের। আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন সেটা ছিল ওর জলসাঘর। এই বলে মিটমিটে টর্চের আলোটা একবার চারিদিকে ঘুরিয়েই নিভিয়ে দিল। মনে হলো অন্ধকার যেন আরও বেড়ে গেল, তাতে যেন ঘন অন্ধকার ভেদ করে ভেসে এলো তবলার চাটি আর ঘুঙুরের আওয়াজ। শোনা গেল কাঁচের গ্লাসের ঠুন ঠুন। আমাদের দলে 3 জন ভদ্রমহিলাও ছিলেন। ওরা তাড়াতাড়ি বলে উঠল, এ ঘরটা তো হয়ে গেল, এরপর কি আছে দেখলে তো হতো না? গাইড বলল, চলুন, ওমরাহের শোবার ঘরে নিয়ে যায় আপনাদের। শোবার ঘরে যাওয়ার আগে একটা টানা বারান্দা পার হতে হয়। আমরা বারান্দা পা দিতেই শুনতে পেলাম ভারী পায়ের আওয়াজ। গাইড বলল, এই ওমরাহের অনেক শত্রু ছিল তো, তাই ওর শোবার ঘরের সামনে শান্ত্রীরা পাহারা দিত। তাদেরই পায়ের শব্দ শুনতে পাচ্ছেন আপনারা। অন্য দর্শকদের কি প্রতিক্রিয়া হলো জানি না, কিন্তু আমি সব বুঝতে পারলাম সব কিছু টেপ রেকর্ডারের কারসাজি। ওমরাহের শোবার ঘরে ঢুকে ফের টর্চ জ্বালালো গাইড। মাঝারি ধরনের ঘর, দেখবার মতন কিছুই নেই, কিন্তু টর্চ নেভাতেই দেখা গেল দেওয়ালের গায়ে দুটো চোখ, তার থেকে লাল আলো বেরোচ্ছে। টর্চটা ফের জ্বাললো গাইড, সঙ্গে সঙ্গে লাল চোখ দুটো মিলিয়ে গেল। কয়েক সেকেন্ড পর টর্চটা নেভাতেই ফের দেখা গেল লাল চোখ। আমিও যদিও বুঝে নিয়েছিলাম যে ওটা টুনি বাল্বের কারসাজি। দলের অন্য সবে উসখুস করে বলল, এটাও তো দেখা হলো, এরপর? গাইড বলে চলল, এই অশরীরী নিবাসের প্রতিটি ইটে লুকিয়ে আছে অতৃপ্ত আত্মার কান্না। ওর কথা শেষ হয়েছে কি হয়নি, হঠাৎ কোথায় যেন কে ফুপিয়ে কেঁদে উঠল। অশরীরী নিবাসের দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেয়ে সেই শব্দ ছড়িয়ে পড়ল সারা বাড়িতে। দলের সকলে চঞ্চল হয়ে উঠল। গাইড ঘর থেকে বেরোবার আগেই কয়েকজন বাড়ির বাইরে যাবার জন্য নাচ ঘরের দিকে পা বাড়াতেই গাইড বলে উঠল, এখনই বাইরে যাচ্ছেন কেন? আপনাদের তো আসল জায়গাটাই দেখানো হয়নি। সেটা কোনটা? প্রশ্ন করলেন একজন। এ বাড়ির পিছন দিকে একটা ছোট ঘর আছে, বাঁদির ঘর। শোনা যায় ওমরাহের এক বাদী ওখানে আত্মহত্যা করেছিল। বাঁদির সেই ঘরটি এই অশরীরী নিবাসে প্রধান আকর্ষণ। মনে হলো দলের অনেকেই এই আসল জায়গাটা দেখতে তত উৎসুক নন। দেরি হয়ে যাচ্ছে, এতক্ষণ লাগবে ভাবিনি, ইত্যাদি মন্তব্য কানে এলো। গাইড কিন্তু সেসব মন্তব্যে কান না দিয়ে এগিয়ে চলল। অগত্যা আমরাও চললাম পিছন পিছন। আরও গোটাকয়েক ঘর এবং টানা বারান্দা পার হয়ে আমরা এসে বাঁদির ঘরের সামনে দাঁড়ালাম। চারিদিকে কেমন একটা দমবন্ধ ভাব। সম্ভবত ঘরটা খুবই ছোট, আর তাতে কোনো জানলাও নেই এজন্য।
আমরা যে ঘরে পা দিয়েছি অমনি চমকে উঠলাম। বিকট হা 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 হা। হাসির শব্দে গায়ের রক্ত হিম করে দিল। পুরো ব্যাপারটাই সাজানো এটা জানা সত্ত্বেও আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। দলে ভদ্রমহিলাদের মধ্যে একজন ভয়ার্ত কণ্ঠে চেঁচিয়ে উঠল, আলো জ্বালান শিগগির। গাইড সঙ্গে সঙ্গে আলো জ্বালালো বটে, কিন্তু না জ্বালালেই বোধহয় ভালো ছিল, কারণ টর্চে সে টিমটিমে আলোয় আমরা দেখলাম ওপরের বর্গা থেকে ঝুলে আছে একটা কঙ্কাল। বিনা হাওয়াতেই অল্প অল্প দুলছে। হাসির আওয়াজ তখনও শোনা যাচ্ছিল। এবার মনে হলো কঙ্কালটাই যেন হাসছে। চক্ষু লজ্জার বালায় না রেখে দলের প্রায় সবাই ওরে মারে বাবারে বলে দরজার দিকে দৌড় লাগালেন। আমিও ওদের অনুসরণ করলাম। পিছনের গাইডটি বলতে লাগলো, ভয় পাবেন না আপনারা, ভয় পাবেন না। অশরীরী নিবাসের আত্মারা কারোর ক্ষতি করে না কখনো। কিন্তু কে শোনে কার কথা? বাইরে এসে দেখি আরেক দল যাবার জন্য তৈরি। আমাদের দেখে তারা জিজ্ঞাসা করতে লাগলেন, কি কেমন দেখলেন? 10 টাকা উসুল হবে তো? বুঝলি বলি, যারা একটু আগেই মারে বাবারে বলে দৌড় লাগিয়েছিলেন তারাই খোলা আকাশের নিচে অন্য লোকজনের সঙ্গ পেয়ে বলতে লাগলেন, নিশ্চয় নিশ্চয়, একটা ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স। দ্বিতীয় দলে ছিল একজন মুখফোর ছোকরা। প্রশ্ন করল, ভয় করেনি আপনাদের? আমাদের দলের একজন মোটাসোটা ভদ্রলোক ভারিক্কি গলায় বলল, জীবনের সব অভিজ্ঞতাই হওয়া দরকার, বুঝলে হে ছোকরা, ভয়ের অভিজ্ঞতাও। আমাকে একটু দূরে ডেকে নিয়ে রমেশ জিজ্ঞাসা করল, কীরকম দেখলে বীরু ভাই? তোমার বন্দোবস্ত চমৎকার, সহকারীরাও পারফেক্ট, সব জেনে শুনেও গায়ে কাঁটা দিচ্ছিল। বিজনেস তোমার ভালোই চলবে মনে হচ্ছে, তবে বেশি ভয় পাইয়ে দিও না, তাহলে দর্শক কমে যেতে পারে। রমেশ বলল, কঙ্কালের হাসির কথা বলছো নিশ্চয়, ভলিউমটা একটু কম করে দিতে বলবো। বুঝলি বলি, রমেশ মারিয়ের অশরীরী নিবাসের ব্যবসা বেশ ভালোই চলতে লাগলো। দেখা কমই হতো ওর সঙ্গে, কারণ দিনের বেলা ও ব্যস্ত থাকতো পৈতৃক ব্যবসায় আর সন্ধ্যার বেলায় অশরীরী নিবাসে। তবে ফোনে কথা হতো প্রায়। কাগজে প্রথম দিকে বেশ ফলাও করে বিজ্ঞাপন দিলেও মাসখানেক পর লক্ষ্য করলাম বিজ্ঞাপন আর দেওয়া হচ্ছে না। একদিন ফোনে ওকে জিজ্ঞাসা করায় ও বলল, বিজ্ঞাপন ছাড়াই যা লোক হচ্ছে সামাল দিতে পারছি না, তাই বিজ্ঞাপন দিয়ে আর পয়সা খরচ করছি না। রমেশ আমাকে আরেকদিন অশরীরী নিবাসে যেতে বলে জানালো, কয়েকটা নতুন জিনিস টেপ করেছি বীরু ভাই, মানে ভয়েরও একটা রকম ফের করতে হবে তো। হ্যাঁ, কঙ্কালের ঘরে এখন হাসির বদলে দিচ্ছি বুক ফাটা কান্না, কিছুদিন পর বদলে দেব অবশ্যই। সেই সময়ে কতগুলি অর্ডারের ব্যাপারে আমাকে আহমেদাবাদে বাইরে যেতে হয়েছিল বেশ কিছুদিনের জন্য। কলকাতাতেও একবার এসেছিলাম, তোদের মনে হয় আছে বোধ হয়। আহমেদাবাদ ফিরেও ব্যস্ত থাকলাম আরও কিছুদিন। এসবের জন্য অশরীরী নিবাসে আমার যাওয়া হয়নি। রমেশের খোঁজও নিতে পারিনি। ঠিক মনে নেই, মাস 4-5 বোধহয় এভাবেই কেটেছিল। কাজের বোঝা একটু কমলে ভাবছি রমেশকে একদিন ফোন করি। এমন সময় ওই ফোন করলো আমার অফিসে, বীরু ভাই, অশরীরী নিবাসের বিজনেস তুলে দিলাম। সে কি, তুলে দিলে কেন? লাভ হচ্ছিল না? তা নয়, লাভ বেশ ভালোই হচ্ছিল, তবে আমার খাটুনিটা যাচ্ছিল খুব। দিনের বেলায় কাপড়ের ব্যবসা আর সন্ধ্যে থেকে রাত 10টা অবধি অশরীরী নিবাসে। ছুটি ছাটাও নেই, কারণ ছুটির দিনেই তো ভূতের বাড়িতে লোক হয় বেশি। তাছাড়া নতুন আরেকটা বিজনেসের আইডিয়া মাথায় এসেছে।
বুঝলাম খাটনি ফাটুনি বাজে কথা। এক বিজনেস বেশি দিন করতেই পারে না রমেশ। জিজ্ঞাসা করলাম, অত বড় বাড়িটা কিনলে, এখন বিজনেস বন্ধ করে দিলে তো ক্ষতি হবে তো তোমার। আরে না না, কম্পাউন্ড শুদ্ধ বাড়িটা একটা বিল্ডারের কাছে বিক্রি করেছি বেশ মোটা লাভে। পুরনো বাড়িটা ভেঙে ওখানে ফ্ল্যাট বাড়ি তৈরি করবে ও। হ্যাঁ, যে জন্য তোমাকে ফোন করছি। আজ সারাদিনে আমার লোকজন সব সাজ সরঞ্জাম সরিয়ে নেবে। বিকেল নাগাদ আমি গিয়ে তালা লাগিয়ে আসব। তুমি আসবে আমার সঙ্গে? বিজনেসের শুরুটা তোমার সঙ্গে হয়েছিল, শেষটাও না হয় তোমার সঙ্গে হোক। আমি এসে নিয়ে যাব তোমাকে। ঠিক আছে, আমি তৈরি থাকব, বললাম আমি। রমেশ এলো বিকেল 6:30টায়। অশরীরী নিবাসে পৌঁছতে পৌঁছতে প্রায় 7টা বাজল। তবে জানিস তো বলি, পশ্চিম ভারতে সূর্য ডোবে ডোবে দেরিতে, তাই সন্ধে 7টা বাজলেও অন্ধকার হয়নি। আমরা গিয়ে দেখি রমেশের লোকজন সব মালপত্র একটা অ্যাম্বাসেডর গাড়িতে ওঠাচ্ছে। একটা লম্বা কার্ডবোর্ডের বাক্স কোথায় ঢোকাবে ভেবে পাচ্ছিল না লোকগুলো। রমেশ ওটাকে গাড়ির মাথায় ক্যারিয়ারে নিতে বলল। তারপর আমায় জানালো, এটা সেই কঙ্কালটা। এটা দিয়ে কি করবে এখন? যার কাছ থেকে কিনেছিলাম তাকেই বেচে দেবো, সামান্য লোকসানের অবশ্য। তারপর রমেশ ওর সহকারীদের জিজ্ঞাসা করলো, সব জিনিস মনে করে এনেছো তো? ক্যাসেট, টেপ রেকর্ডার? হ্যাঁ। ঠিক আছে, তোমরা রওনা হয়ে যাও। জিনিসগুলো আমার বাংলোতে পৌঁছে দিও। আমি আর বীরু ভাই তালা টালা লাগিয়ে ফিরব। হ্যাঁ, টর্চটা দিয়ে যাও। গাড়িটা চলে গেলে পর আমরা দুজনে ধীরে সুস্থে অশরীরী নিবাসের বাড়িটার দিকে চললাম। মেন দরজায় তালা লাগাতে গিয়েও থেমে গেল রমেশ। বলল, চলো না, ভেতরেরটা একবার দেখিয়ে আসি। ভূতকে বাই বাই করা যাবে, কি বলো? দরজাটা রমেশ ঠেলে খুলতেই যাবে এমন সময় ওটা আপনা থেকে ক্যাঁচ করে খুলে গেল। রমেশ বলল, দেখো হাওয়ার কাণ্ড, অমন মোটা দরজাও খুলে গেল। বুঝলি বুলি, আমি কিন্তু কোনো হাওয়ার অস্তিত্ব টের পাইনি। তবে কথা না বাড়িয়ে বললাম, চলো ভেতরে যাওয়া যাক। প্রথমেই সেই বড় হল ঘরটা। বললাম, এটাকেই তো তোমরা জলসাঘর বলতে না? আমরা বলতাম মানে? রমেশ প্রতিবাদের স্বরে বলল, এই অশরীরী নিবাসীর ইতিহাস জোগাড় করতে আমাকে কত পুরনো পুঁথিপত্র ঘাঁটতে হয়েছে জানো? প্রায় রিসার্চের মতো। এই বাড়িটা সত্যিই সুলতান মাহমুদ বেগরার একজন ওমরাহের ছিল। এটা সত্যি ওনার জলসাঘর। ওপরের ভাঙা ঝাড়লণ্ঠন দেখলেই তো বুঝতে পারবে। এই বলে টর্চটা একবার ওপরের দিকে ঘোরাতেই দেখলাম রমেশের কথা তো ঠিক। তাছাড়া রমেশ ফের শুরু করলো, এই ওমরাহের একজন বাদী সত্যি সত্যি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। ভৌতিক ব্যাপারটা আমার বানানো হতে পারে, ইতিহাসটা নয়। শোবার ঘরে যাওয়ার টানা বারান্দায় এলাম আমরা। জানিস বলি, আমার যেন মনে হলো আমাদের দুজনের জুতো শব্দ ছাড়াও আরও একজোড়া জুতোর আওয়াজ শোনা যাচ্ছে। তবে এটা আমার মনের ভুলও হতে পারে। শোবার ঘরে ঢুকতেই দেখি দুটো টুনি বাল্বের লাল আলো জ্বলছে আর নিভছে। রমেশ বিরক্ত হয়ে বলল, না, আজকাল কাউকে কোনো কাজের ভার দিয়ে নিশ্চিন্ত হবার জো নেই। বারে বারে বলেছি সব বাল্ব খুলে নিয়ে যেতে, তাও ফেলে গেছে। বললাম, খালি বাল্ব নয়, কানেকশন তার, সুইচ এসবও তো রয়ে গেছে নিশ্চয়। রমেশ বলল, একটু টর্চটা দেখাও তো বীরু ভাই, বাল্ব দুটো খুলে নিই। কিন্তু অবাক কাণ্ড, টর্চ জ্বালিয়েও কোনো টুনি বাল্বের দেখা পেলাম না। ঘরের দেওয়ালে প্লাস্টার না থাকায় এখান ওখান থেকে ইট খসে পড়ে ফোকর তৈরি হয়েছে গোটা কয়েক। হয়তো বাল্বগুলো ওখানেই কোথাও লুকানো। রমেশ বলল, অত খোঁজার সময় নেই, যেতে দাও, দুটো টুনি বাল্বই তো।
আবার আমরা এলাম বারান্দায়। এবারও আমার মনে হলো আমাদের দুজনার জুতোর আওয়াজ ছাড়াও তৃতীয় একজোড়া জুতোর আওয়াজ শোনা যাচ্ছে। হঠাৎ গাটা কেমন ছমছম করে উঠল। রমেশকে বললাম, দেখা তো হলো, চলো এখন বাইরে গিয়ে মেন দরজায় তালা দিয়ে দিই। রমেশ শুনল না, বলল, কঙ্কালের ঘরটা শেষমেশ একবার দেখে যায় চলো, কে জানে হতভাগারা ওখানেও কিছু রেখে গেছে কিনা। টর্চ জ্বালিয়ে চলছিলাম আমরা, তবুও আমার গা ছমছমানি ভাবটা গেল না, বরঞ্চ কঙ্কালের ঘরের দিকে যত এগোতে লাগলাম ততই বাড়তে লাগলো। রমেশও বুঝতে পারলাম কেমন চুপ মেরে গেছে। তবে ও কি কোনো অস্বাভাবিক কিছু উপলব্ধি করেছে? কঙ্কালের ঘরের দরজায় এসে রমেশ টর্চের আলো ভেতরে ফেলতে গিয়ে নিজের অজান্তে চেঁচিয়ে উঠলাম আমি, ঘরে ঝুলন্ত একটা কঙ্কাল, আগের মতোই অল্প অল্প দুলছে। রমেশ বলল, আমাদের কঙ্কালটা তো বাক্সবন্দি করে বাড়িয়ে পাঠিয়ে দিলাম, এটা আবার কোথা থেকে এলো? তবে কি অশরীরী নিবাসী সত্যিই ভূত আছে? শেষের দিকে গলাটা কেঁপে গেল একটু। ওর কথা শেষ হতে না হতে কান ফাটানো হাসির শব্দ। এত জোরে যা কোনো টেপ রেকর্ডারে ফুল ভলিউমে সম্ভব নয়। সেই হাসি যেন আমাদের তাড়া করে এলো। আমরা পড়ি মরি করে দৌড় লাগালাম। এবার স্পষ্ট শুনলাম আমাদের জুতোর আওয়াজের পেছনে আরেক জোড়া জুতোর আওয়াজ ছুটে আসছে। হল ঘরে পৌঁছে প্রায় এক লাফে বাইরে বারান্দায় চলে এলাম আমরা। রমেশ জোরে টেনে দরজাটা বন্ধ করে তালা লাগিয়ে দিল। তারপর স্কুটারে উঠে বসতেই জোরে চালিয়ে দিল স্কুটারটা। ছোট মামা থামলেন। পিন্টু চিচি করে বলে উঠল, অশরীরী নিবাসে সত্যি সত্যি ভূত ছিল ছোট মামা। ছোট মামা একটু বিরক্ত সুরে বলল, কতদিন বলেছি, অত প্রশ্ন করলে গল্প বলতে পারবো না আমি। ঠিক তখনই ঘরের আলোগুলো দপ করে জ্বলে উঠল। ছোট মাকে বললেন, কই ছোটদি, খাবার দেবে নাকি? খিদে পেয়েছে তো। বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটি? যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। আর আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে যেন ভুলো না, ঠিক আছে? আর একটা কথা বলছিলাম বন্ধুরা, আমি না রেগুলার তোমাদের ভেবেছিলাম আর কি রেগুলার তোমাদের গল্প পড়ে শোনাবো, কিন্তু না আমি রেগুলার গল্প দিতে পারছি না বন্ধুরা, কারণ আমার তো শরীরের অবস্থা তোমরা তো সকলেই জানো। সে কারণে মাঝে মাঝে ভাবছি একটা, হয়ে যাচ্ছে আর একটা। কিন্তু আশা করছি দু এক দিনের মধ্যে আমি রেগুলার তোমাদের একটা করে গল্প আমি দেবই অবশ্যই করে। ততদিন একটুখানি অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা, ঠিক আছে? আর আমার গল্প চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিও, আবার বলে দিলাম, হ্যাঁ? আর পারলে সবার কাছে শেয়ার করে দিও, ঠিক আছে বন্ধুরা? আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে।